বাহ রাজকুমারী, আপনাকে বরাবরের মতো আজকেও দেখতে খুবই সুন্দর লাগছে। সুন্দর তো লাগবেই। আমি তো এই রূপনগর রাজ্যের সবচেয়ে সুন্দরী রাজকুমারী। আহ, এটা কি হলো? আমাকে ক্ষমা করুন রাজকুমারী, আমি সত্যি খুব দুঃখিত। তোকে আমি এই রাজপ্রাসাদ থেকে বহিষ্কার করব। হ্যাঁ, সবার সামনে আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দিয়েছে। ভালোবাসাই হলো সবচেয়ে বড় অস্ত্র। ওর অহংকার আমি ভালোবাসা দিয়ে চুরমার করে দেব। সে তো বুঝলাম, কিন্তু তুই একটা সাধারণ রাখাল ছেলে। রাজকুমারী কি তোকে ভালোবাসবে? বাঁচবে বাঁচবে, দেখিস ঠিকই ভালোবাসবে। আজকের গল্পটি রূপনগর রাজ্যের এক অহংকারী রাজকুমারীকে নিয়ে, যার দাপটে কেঁপে উঠত পুরো রাজ্য। বিপুল ধন সম্পদ ও রাজকীয় ঐশ্বর্যের মোহে অন্ধ হয়ে রাজকুমারী ধীরে ধীরে নিজের মানবিকতা হারিয়ে ফেলেছিল। তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট তার হৃদয়কে আর স্পর্শ করত না। রাজকুমারীর এই উগ্র স্বভাবের কারণে মহারাজ রুদ্রপ্রতাপ সব সময় ভীষণ চিন্তিত থাকতেন। রানী অম্রপালি রাজকুমারীকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। সেই শোকের পর থেকে মহারাজ নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে রাজকুমারীকে বড় করে তোলেন। তাই তিনি কখনোই তার ওপর কঠোর হতে পারতেন না। রূপের দিক থেকে ইরাবতীকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আজ রাজপ্রাসাদে এক বিশেষ রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে রাজকুমারী ইরাবতী রাজকীয় সাজে সজ্জিত হয়ে নিজের কক্ষে প্রস্তুত হচ্ছেন। বাহ রাজকুমারী, আপনাকে বরাবরের মতো আজকেও দেখতে খুবই সুন্দর লাগছে। সুন্দর তো লাগবেই। আমি তো এই রূপনগর রাজ্যের সবচেয়ে সুন্দরী রাজকুমারী। সত্যি রাজকুমারী, আপনার রূপের কোনো তুলনা নেই। পুরো রাজ্যেই আপনার সৌন্দর্যের কথা ছড়িয়ে আছে। শুধু সৌন্দর্য না, আমার মতো ক্ষমতা আর রাজকীয় আভিজাত্যও কারণে সবাই আমার নাম শুনলেই মাথা নিচু করে। ঠিক বলেছেন রাজকুমারী, আপনার এক নজরেই সবাই মুগ্ধ হয়ে যায়। মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক। এই রাজপ্রাসাদ আমার সাজে আরো উজ্জ্বল হয়ে ওঠে। আজকের অনুষ্ঠানে সবাই আপনার সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবে রাজকুমারী। আর তারা যেন মনে রাখে ইরাবতীর মতো আর কেউ নেই এই রাজ্যে। ইরাবতী মা, তোর কি হয়েছে? রাজসভায় সবাই তো তোর জন্য অপেক্ষা করছে। চলো এখনই। এই তো বাবা, হয়ে গেছে, চলুন। ইরাবতী তার পিতার সঙ্গে রাজসভার দিকে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ঘটে গেল এক বিপত্তি। হঠাৎ এক দাসের হাত ফসকে পানির পাত্র ছিটকে পড়ে যায় এবং সেই পানি সরাসরি গিয়ে পড়ে রাজকুমারী ইরাবতীর গায়ে। আহ, এটা কি হলো? মহারাজ, রাজকুমারী, আমি ইচ্ছা করে করিনি, হাত ফসকে গেছে। তুমি কি জানো আমি এখন কি অবস্থায় আছি? আমার পুরো পোশাক ভিজে গেল। শান্ত হ ইরাবতী, এটা ইচ্ছাকৃত নয়, ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করুন রাজকুমারী, আমি সত্যি খুব দুঃখিত। কাজ করার সময় তোদের মনোযোগ কোথায় থাকে? দেখ, তুই আমার এত দামি পোশাকটা নষ্ট করে ফেলেছিস। তুই জানিস এই পোশাকটা কত দামি? তোকে বিক্রি করলেও এর দাম হবে না। রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে, আমি এরপর থেকে সাবধানে কাজ করব। তুই আজ আমার পুরো সাজসজ্জা নষ্ট করে দিয়েছিস। তোকে আমি এই রাজপ্রাসাদ থেকে বহিষ্কার করব। ইরাবতী, ও তোমার বাবার বয়সী একজন মানুষ, একটু সম্মান দিয়ে কথা বলো। বাবা, আপনি আমাকে একটা সাধারণ দাসকে সম্মান দিতে বলছেন। আমি পারবো না ওকে সম্মান দিতে। ওদের মতো দাস দাসীদের সঙ্গে কঠোর না হলে তারা মাথায় উঠে যাবে। তুই আজ আমার এই মহলের পুরো অনুষ্ঠান নষ্ট করে দিয়েছিস। আজকের পর থেকে তোকে যেন এই মহলে আর না দেখি। এখান থেকে চলে যা। এ কথা বলে রাজকুমারী ইরাবতী বৃদ্ধ দাসকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল
এবং সেখান থেকে চলে গেল। আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি দয়া করে ওকে কোনো অভিশাপ দেবেন না। মা মরা মেয়ে, তাই হয়তো এমন উগ্র স্বভাব হয়ে গেছে। আরে মহারাজ, আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাইবেন না। আমি কিছু মনে করি না। আপনি খুব ভালো ও দয়ালু একজন মানুষ। এই রাজপ্রাসাদে বহু বছর ধরে আপনার সেবায় নিয়োজিত ছিলাম। আজকের পর থেকে এই মহল ছেড়ে চলে যাচ্ছি মহারাজ। অপমান আর কষ্টে ভেঙে পড়ে দাসকারিম কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে ফিরে আসে। তার মনটা যেন ভারী হয়ে গেছে অপমানের বোঝায়। বাবা, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। কিছু হয়নি রে বাবা, কিছু হয়নি। না বাবা, কিছু তো হয়েছে। আপনি আজকে এত তাড়াতাড়ি রাজপ্রাসাদ থেকে ফিরে এলেন কেন? নিশ্চয়ই কিছু ঘটেছে। আজ রাজকুমারী ইরাবতী সবার সামনে আমাকে অপমান করেছে। আমাকে ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দিয়েছে। কি? সেই রাজকুমারী ইরাবতী আপনাকে অপমান করেছে? আমার বাবাকে সবার সামনে অপমান করেছে? হ্যাঁ বাবা, আমি আর ওই রাজমহলে যাব না। ঠিক আছে বাবা, আপনাকে আর সেখানে যেতে হবে না। কিন্তু যে আমার বাবাকে অপমান করেছে তার তো উচিত শিক্ষা পাওয়া দরকার। কিরে নিতাই, এখানে একা একা বসে কি ভাবছিস? ভাবছি কিভাবে ওই অহংকারী রাজকুমারীর অহংকার ভাঙা যায়। সে কিরে, তুই আবার হঠাৎ রাজকুমারীর পিছনে পড়লি কেন? ওই রাজকুমারী আমার বাবাকে অপমান করেছে। কি বলছিস এসব? রাজকুমারী কাকাবাবুকে অপমান করেছে? হ্যাঁ, সবার সামনে আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দিয়েছে। এত অহংকার ওই রাজকুমারীর। যেভাবেই হোক, আমি তো ওই রাজকুমারীর অহংকার ভেঙেই ছাড়ব। তোর কি মাথাটাটা ঠিক আছে নাকি রে? যা বলছিস ভেবে বলছিস তো? উনি হলেন এই রূপনগর রাজ্যের একমাত্র রাজকুমারী। ওনার দাপটে পুরো রাজ্য কাঁপে। হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেই বলছি। সে রাজকুমারী হোক আর যেই হোক, আমার বাবাকে অপমান করার অধিকার তো তার নেই। তাহলে এখন কি করবি? কিভাবে তার অহংকার ভাঙবি? ওই রাজকুমারীর অহংকার ভাঙব ভালোবাসা দিয়ে। কি? ভালোবাসা দিয়ে? হাসিস না বন্ধু, হাসিস না। ভালোবাসাই হলো সবচেয়ে বড় অস্ত্র। ওর অহংকার আমি ভালোবাসা দিয়ে চুরমার করে দেব। সে তো বুঝলাম, কিন্তু তুই একটা সাধারণ রাখাল ছেলে। রাজকুমারী কি তোকে ভালোবাসবে? বাসবে বাসবে, দেখিস ঠিকই ভালোবাসবে। বাহ, কি সুন্দর বাঁশির সুর! কে বাজাচ্ছে? আগে একটা রাখাল ছেলে মহলের সামনে বসে বাঁশি বাজাচ্ছে। যা তো, তাকে ডেকে নিয়ে আয়। আমি কাছ থেকে বাঁশির সুর শুনবো। আগে রাজকুমারী, যাচ্ছি। যা, এখনই যা। রাখাল ভাই, ও রাখাল ভাই। আগে আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, তা নয় কি? এখানে কি আর কেউ আছে? আপনাকেই ডাকছি। বলুন, কি হয়েছে? আপনাকে এখনই মহলের ভিতরে যেতে হবে। আমাদের রাজকুমারী আপনার বাঁশির সুর শুনতে চান। ঠিক আছে, চলুন। আরে বাহ, তুমি তো খুব সুন্দর করে বাঁশি বাজাও। তোমার বাঁশির সুরে আমার হৃদয় শীতল হয়ে গেছে। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত রাজকুমারী। শোনো রাখাল, তোমার বাঁশির সুর আমার খুব ভালো লেগেছে। আজ থেকে প্রতিদিন তুমি আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে। ঠিক আছে রাজকুমারী, আপনি যখনই ডাকবেন আমি এসে বাঁশি বাজিয়ে শোনাবো। খুব ভালো।
আমি প্রতিদিন তোমার বাঁশির সুর শুনতে চাই। আপনার আদেশই আমার কাছে সবচেয়ে বড়। সেই দিনের পর থেকে নিতাই প্রতিদিন রাজকুমারীকে বাঁশি বাজিয়ে শোনাতে লাগলো। আর দিনের পর দিন সেই মধুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে ধীরে ধীরে নিতাইয়ের প্রেমে পড়তে শুরু করলেন রাজকুমারী ইরাবতী। কিরে দাসী, ওই রাখাল ছেলে কি আজও আসেনি? আগে না রাজকুমারী, আজও আসেনি। কি, আজও এলো না? তাকে তো আমি বলেছিলাম প্রতিদিন এসে আমাকে বাঁশির সুর শোনাতে। তাহলে হঠাৎ এমন কি হলো যে কয়েকদিন ধরে আসছে না? সে বিষয়ে আমি কিছুই জানি না রাজকুমারী। না না, যেভাবেই হোক আজ তাকে এখানে নিয়ে আসতেই হবে। তাকে ছাড়া আমার আর এক মুহূর্তও ভালো লাগছে না। আপনি চিন্তা করবেন না রাজকুমারী, আমি এখনই লোক পাঠাচ্ছি। না, কাউকে পাঠাতে হবে না, আমি নিজেই ওর বাড়িতে যাব। ওর বাঁশির সুর না শুনলে আমার আর কিছুই ভালো লাগে না। কি বলছেন রাজকুমারী? আপনি নিজে একজন সাধারণ রাখাল ছেলের বাড়িতে যাবেন? হ্যাঁ, যাব। আমি আর নিজের মনকে আটকাতে পারছি না। আমি ওকে ভালোবেসে ফেলেছি। রাজকুমারী, আর কোনো কথা নয়, এখনই রথের ব্যবস্থা করো। আমি এই মুহূর্তেই নিতাইয়ের বাড়িতে যাব। আরে রাজকুমারী, আপনি এখানে কেন এসেছেন? নিতাই, আমি এখানে এসেছি তোমার জন্য। তুমি কেন এখন আর রাজমহলে আসো না? আমি তো তোমাকে বলেছিলাম প্রতিদিন এসে আমাকে বাঁশি বাজিয়ে শোনাতে। রাজকুমারী, আপনি এখান থেকে চলে যান। আমি আর আপনাকে বাঁশি বাজিয়ে শোনাতে পারবো না। কেন পারবে না নিতাই? তোমার বাঁশির সুর না শুনলে আমার পুরো দিনটাই খারাপ যায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমি আমার রাজমহলের সিংহাসন, ধন সম্পদ সব কিছু দেব। তুমি শুধু সারা জীবন আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে। কি বলছেন রাজকুমারী? আপনি আমাকে বিয়ে করবেন? তুমি এভাবে হাসছো কেন নিতাই? আমি তোমার সঙ্গে কোনো ঠাট্টা করছি না। কিন্তু রাজকুমারী, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনার ভালোবাসাও আমি গ্রহণ করতে পারবো না। নিতাই, তুমি কি বলছো তা কি বুঝতে পারছো? আমি এই রাজ্যের একমাত্র রাজকুমারী। সবাই আমার সামনে মাথা নত করে, আর তুমি আমাকে প্রত্যাখ্যান করছো। তোমাকে ভালোবাসি বলেই আমি নিজে যে তোমার কাছে ছুটে এসেছি। আমার কি কমতি আছে বলো? রাজকুমারী, আপনার কোনো কিছুরই কমতি নেই, কিন্তু আপনার মধ্যে যে অহংকার আছে সেটাই আমার অপছন্দ। আপনি সাধারণ মানুষকে মানুষকু বলেই মনে করেন না। রাজ্যের সবাই আপনার ব্যবহারে বিরক্ত, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারে না। আমি ভালো হয়ে যাব নিতাই। আমি তোমার জন্য আমার সব অহংকার ত্যাগ করব। তুমি শুধু একবার আমার প্রস্তাবে রাজি হও। না রাজকুমারী, আপনি আমার বাবাকে অপমান করেছেন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি? আমি তোমার বাবাকে অপমান করেছি? হ্যাঁ রাজকুমারী, মনে আছে? সামান্য একটি ভুলের জন্য আপনি আমার বৃদ্ধ বাবাকে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে রাজমহল থেকে বের করে দিয়েছিলেন। উনি তোমার বাবা ছিলেন? আমি বুঝতে পারিনি নিতাই, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আমি বদলে যাব। আমার সব অহংকার ত্যাগ করব। আমাকে একটা সুযোগ দাও। না রাজকুমারী, এটা সম্ভব নয়। আপনি চলে যান। নিতাই। এই বলে রাজকুমারী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন। নিতাই বাবা, এটা তুই কি করলি? তুই রাজকুমারীকে এইভাবে ফিরিয়ে দিলি কেন? বেচারি মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদুক বাবা, কাঁদুক। ও আপনার চোখ থেকে পানি ছড়িয়েছে, এখন ওর চোখ থেকেও পানি ছড়ুক। বাবা, তুই এই কাজটা মোটেও ঠিক করিসনি। রাজকুমারী যে ভুল করেছে, তুইও তো সেই একই ভুল করলি। তাহলে তোর আর রাজকুমারীর মধ্যে পার্থক্য কোথায় রইল? কিন্তু বাবা, ওর মতো অহংকারী মেয়েকে তো আমি বিয়ে করতে পারি না, সে যত বড়ই রাজকুমারী হোক না কেন। বাবা, রাজকুমারী মা মরা মেয়ে। জন্মের পর মায়ের ভালোবাসা আর শাসন
কোনোটাই পায়নি। রাজার অতিরিক্ত আদরে বড় হয়েছে বলেই একটু অহংকারী হয়ে গেছে, কিন্তু সে তোকে কথা দিয়েছে তোর জন্য সে তার সব অহংকার ত্যাগ করবে। আর তোর জন্য যদি সে সত্যি ভালো হয়ে যায় তাহলে এই পুরো রাজ্যের মানুষও শান্তিতে থাকতে পারবে। তাহলে বাবা, আমার এখন কি করা উচিত? তুই এখনই যা, রাজকুমারীকে গিয়ে বলো তুই তার প্রস্তাবে রাজি আছিস। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। নিতাই, তুমি এসেছ? তাহলে কি তুমি আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ রাজকুমারী, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আজ থেকে তুমি তোমার সব অহংকার ত্যাগ করবে এবং রাজ্যের প্রতিটি মানুষকে সম্মান করবে, যাতে এই রাজ্যের মানুষ শান্তিতে থাকতে পারে। ঠিক আছে নিতাই, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে আমিও তোমার প্রস্তাবে রাজি। অবশেষে নিতাই রাজকুমারীর প্রস্তাব গ্রহণ করল। সেই দিনই রাজ্যের সকলের উপস্থিতিতে মহা ধুমধামের সঙ্গে নিতাই ও রাজকুমারী ইরাবতীর বিবাহ সম্পন্ন হল।